সেই চেহারা আমার দিকে তাকিয়ে আছে। কি বিভৎস দৃশ্য! আমি গলা ছেড়ে চিৎকার দিলাম। আওয়াজ বেরল না গলা দিয়ে। পিশাচটা একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছে। বিশ্রী কটু গন্ধে আমার দম বন্ধ হওয়ার জোগাড় হলো। একবার মনে হলো বমি করে ফেলবো। ওর হাত দুটো আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসছে। শুনছো ভুতুড়ে কাহিনীর নতুন একটি এপিসোড। আমি সঞ্জয় তোমাদের সাথে। ভুতুড়ে কাহিনীতে আজও রোজকার মতো তোমাদের জন্য নতুন একটি সত্য ঘটনা। তো চলো শুনে নেওয়া যাক আমাদের আজকের ঘটনা। মোহাম্মদ মেহেদি জামান সুফল বগুড়ায় আমাদের বেসরকারি পলিটেকনিক কলেজের হোস্টেলটা কলেজ থেকে প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণে তেঁতুলতলা এলাকায় অবস্থিত। 70-এর দশকে তৈরি একটি 5 তলা বিল্ডিংয়ে হোস্টেল হিসেবে ভাড়া নিয়ে ছাত্রদের থাকার ব্যবস্থা করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তেঁতুলতলা জায়গাটা মূল শহরে নয়, শহরের গ্যাঞ্জাম ছাড়িয়ে একটু নিরিবিলি জায়গায়। সেই হোস্টেলের 4র্থ তলায় থাকতাম আমি। কম্পিউটার বিভাগের 3য় পর্বের ছাত্র ছিলাম। আমার রুমে আরো 2জন রুমমেট ছিল। একজন হলো মিজানুর রহমান, সে ছিল আমার ক্লাসমেট। অন্যজন 7ম পর্বের ছাত্র ইমন ভাই। আমাদের 3 জনের মধ্যে বেশ ভাব ছিল। 2 বছরের বড় হলেও ইমন ভাই আমাদের সঙ্গে বন্ধুর মতোই মিশতেন। হোস্টেলে 7ম পর্বের ছাত্র একমাত্র তিনিই ছিলেন। বাকি সবাই 1ম, 3য় এবং 5ম পর্বের। তাই সঙ্গত কারণেই তিনি সবার সাথে বড় ভাই সুলভ দূরত্ব রেখেই চলতেন। কারো রুমে বেশি যেতেন না, অকারণে বেশি কথাও বলতেন না। তবে হোস্টেলের প্রায় সবাই একবার না একবার রুমে আসতেই তার সঙ্গে দেখা করার জন্য। ইমন ভাই বেশিরভাগ সময় রুমেই থাকতেন। শুধু সন্ধ্যার পর মাঝে মধ্যে তার এক বন্ধুর মেসে যেতেন, সেখানেও বেশি দেরি করতেন না। ইমন ভাই যখন রুমে থাকতেন তখন তাকে কমন 3টি সিস্টেমে দেখা যেত। হয় শুয়ে, নয়তো বিছানায় বসে মোবাইলে চ্যাটিং করত, নয়তো বা বাবু হয়ে বসে পড়তে। তিনি বিছানায় বসেই পড়তেন, কারণ টেবিল থাকলেও তার চেয়ার ছিল না। শীতের দিনে তিনি যখন রুমে থাকতেন সবসময় তার গায়ে কালো একটি কম্বল জড়ানো থাকত। কখনো তিনি আগাগোড়া কালো কম্বলে ঢেকে শুয়ে থাকতেন। তিনি একদিন আমায় বলেছিলেন, সুফল, আমার এই কম্বলটাতে আমার নানা সাহেবের স্মৃতি জড়িয়ে আছে। কিভাবে জানতে চাইলাম আমি। উনি কি এটা আপনাকে কিনে দিয়েছিলেন? ইমন ভাই মৃদু হেসে বললেন, না, ওনার লাশ এ কম্বলে মুড়িয়ে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছিল। ইমন ভাইয়ের কথায় আমি শিহরিত হলাম। এইসব ব্যাপারে আমার বাড়াবাড়ি রকমের অ্যালার্জি, মানে ভীতি আছে। তাই ইমন ভাইয়ের এ কথায় আমার অ্যালার্জি একটু বাড়ল। কাঁপা গলায় প্রশ্ন করলাম, সত্যি আপনার ভয় লাগে না? আমার কথায় জোরে হেসে উঠলেন ইমন ভাই। বললেন, ভয় লাগবে কেন?
আমার তো আরো সাহস হয়, মনে হয় নানা সাহেব আমার সঙ্গেই আছেন। সর্বনাশ, এ লোক বলে কি তিনি সাহস পান, আর আমি তো মনে হয় ওটার ভয়ে রাতে ঘুমাতে পারবোই না। কথাটা ভাবলাম, কিন্তু ইমন ভাইকে সে কথা বললাম না। শুধু বললাম, আপনার সাহস আছে ভাই। আমি হলে ওই স্মৃতি শুয়েও দেখতাম না। এরপর থেকে রাতের বেলা আমার একটু ভয় লাগতো। প্রকৃতপক্ষে ওই কম্বলের দিকে তাকাতাম না। এমনকি ইমন ভাই যখন ওটা গায়ে জড়িয়ে থাকতেন, তখন তার কাছ থেকেও যথাসম্ভব দূরত্ব রেখে চলতাম। এক সময় ওই ভয়টা কেটে যায়। মূল ভয়টা এর কয়েকদিন পর পাই। ওই ঘটনা আমি কখনোই ভুলতে পারবো না। যতবারই ওই ভয়ঙ্কর দৃশ্যগুলো মনে পড়ে, ততবারই গা শিউরে ওঠে। ঘটনাটির জন্য অবশ্য ইমন ভাই বা তার কম্বল কোনোটিই দায়ী নয়। যদিও ইমন ভাইয়ের রূপ ধরেই এসেছিল সেই প্রেতটা, আর ওটার হাত থেকে ইমন ভাইয়ের নানা সাহেবের স্মৃতি বিজড়িত কম্বলই আমায় বাঁচিয়েছিল। সেই ঘটনাই বলছি। সেদিন ছিল শনিবার। মিজানুর রহমান বাড়ি চলে গিয়েছিল। রুমে ছিলাম আমি আর ইমন ভাই। বিকেলেই আমি একটি নতুন সিম কিনে নিয়ে এসে রুমে ঢুকে দেখি ইমন ভাই কাপড় পাল্টাচ্ছেন। কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করায় বললেন, আরেফিনের মেছে। তুমি রুমে থেকো, আমি সন্ধ্যার পরেই ফিরব। নতুন সিম কেনার কথা বললাম ওকে। উনি বললেন, তাই নাকি? তাহলে এসে নতুন নাম্বারটা নেওয়া যাবে। এই বলে দরজার দিকে এগোলেন ইমন ভাই। ওকে, আসছি। তিনি চলে গেলেন। আমি নতুন সিমটা মোবাইলে ভরলাম। নতুন সিম, তাই কিছুক্ষণ ঘাটাঘাটি করলাম। তারপর সাঁঝের আধার ঘনাতেই পড়তে বসলাম। পড়তে পড়তে কানে এলো এশার আজানের ধ্বনি। খেয়াল হলো এখনো ইমন ভাই ফেরেননি। কখনোই এত দেরি করেন না ইমন ভাই। মাগরিবের পরপরই রুমে চলে আসেন। চিন্তায় পড়ে গেলাম। একটু পর রান্নাঘর থেকে আমাদের রাতের খাবার নিয়ে এলাম। আমরা সব সময় একসঙ্গে খাই, তাই খাবারের বাটি দুটো প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম। এর মধ্যে কয়েকজন ইমন ভাইয়ের খোঁজে এসে ঘুরে গেছে। ভাবলাম ফোন করব। নতুন সিমে বোনাসের টাকা আছে। রাত 10টায় ইমন ভাইয়ের নম্বরও ডায়াল করলাম। দেখলাম বন্ধ। বুঝলাম অন্য সিম হয়তো লাগিয়েছেন। তার অনেকগুলো সিম, সবগুলো নম্বর আমি জানি না। যেগুলো জানি সেগুলো আমার পুরনো সিমে সেভ করা ছিল। পুরনো সিম ওঠাবো, তখনই দরজায় নক করলো কেউ। উঠে গিয়ে দরজা খুলে দেখি ইমন ভাই। চিন্তামুক্ত হলাম বটে, তবে ইমন ভাই ঘরে ঢোকার পর থেকেই এক ধরনের অস্বস্তি আমায় ঘিরে ধরল। কেমন যেন দেখাচ্ছে ইমন ভাইকে। মুখ গম্ভীর। সোজা গিয়ে বিছানায় বসলেন। কোনো কথাই বললেন না। ভাবলাম কোনো কারণে হয়তো বা মন খারাপ, তাই কোনো প্রশ্ন করলাম না। দরজা লাগিয়ে নিজের চেয়ারে বসে আর চোখে তাকে দেখতে লাগলাম। একইভাবে
পা ঝুলিয়ে বসে আছেন, নরম চরম। সরাসরি তাকায়নি বলে বুঝতে পারলাম না তার দৃষ্টি কোন দিকে। এভাবে প্রায় আধ ঘন্টা পার হয়ে গেল। ইমন ভাই সেই একভাবে বসে আছেন। আমি আর চুপ থাকতে পারলাম না। ঝট করে তাকিয়ে জিজ্ঞেস করতে যাব কি হয়েছে, তার করা হলো না। কারণ তাকিয়েই দেখি ইমন ভাই আমার দিকেই তাকিয়ে আছে। কিন্তু আমার বিশ্বাসই হচ্ছিল না যে ওই বরফ শীতল অশুভ দৃষ্টি ইমন ভাই হতে পারে। আর চাহনি দেখে মনে হলো সেখানে রাজ্যের হিংস্রতা ভর করেছে। কিন্তু এই চাইনি আর শীতল দৃষ্টি বেশিক্ষণ থাকলো না। আমি তাকানোর পরপরই তিনি তার চেহারার ভাবভঙ্গি পাল্টে ফেললেন। হাসলেন বললে ভুল হবে, তিনি যেন ভয়ঙ্কর ভাবে ভেংসি কাটলেন। না, তা হবে কেন? এটা আমার মনের ভুলও হতে পারে। হয়তো এমন কিছু ঘটেছে যা তাকে শোকে পাথর করে দিয়েছে। হয়তো আমার দিকে তাকিয়ে তিনি কোনো দুশ্চিন্তা করছিলেন। ভাবলাম বটে, কিন্তু অস্বস্তি কমলো না। আর অস্বস্তি নয়, বুঝলাম আসলেই ভয় পাচ্ছি। কি ভাবছো সুপর? হঠাৎ ইমন ভাইয়ের কথায় চমকে উঠলাম এবং আরেকবার ধাক্কা খেলাম। এই কেমন কণ্ঠস্বর ইমন ভাইয়ের, যেন মানুষ নয়, কোনো এক রোবট কথা বলছে। নির্লিপ্ত শীতল কণ্ঠ, সেই শীতল দৃষ্টির মতো। না, আসলে আপনাকে কেমন যেন দেখাচ্ছে। কোন রকমে বললাম আমি, খারাপ কিছু হয়নি তো? কিছুই হয়নি। আবার সেই শীতল কণ্ঠ, তুমি ঘুমাবে কখন? এই তো আর একটু পরেই। কথাটা বললেও গলায় তেমন জোর পাচ্ছি না। ভাত খাবেন না ইমন ভাই? ভাতের কথা শুনে যেন চমকে উঠলেন ইমন ভাই। আমি তো মাত্র খেয়ে এলাম, এখন আর পারবো না ভাই, তুমি বরং খেয়ে নাও। ভাবলাম আরিফিন ভাইয়ের মেস থেকে হয়তো খেয়ে এসেছেন, তাই আর কথা বাড়ালাম না। ভাত নিয়ে খেতে বসলাম, কিন্তু বেশি খেতে পারলাম না। অল্প কিছু খেয়ে হাত ধুয়ে ফেললাম। ততক্ষণে ইমন ভাই বিছানায় শুয়ে পড়েছেন। আমাকে বললেন যখন শোবে তখন আলো নিভিয়ে শোবে। কিছুক্ষণ পর বাতি নিভিয়ে আমিও শুয়ে পড়লাম। ও হ্যাঁ, আর একটি কথা, ইমন ভাইয়ের হাতে একবারের জন্য মোবাইলটা দেখিনি। শুয়ে শুয়ে অনেক কিছু ভাবলাম, ঘুম আসছিল না কিছুতেই। শুধু নানা রকম দুশ্চিন্তাই হচ্ছিল, সবই অবশ্য ইমন ভাইকে ঘিরেই। একসময় কখন যেন ঘুমিয়েও পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। কটা বাজে দেখার জন্য মোবাইলটা হাতে নিলাম। দেখি 3:30 বাজে। সাধারণত এইরকম সময়ে আমার ঘুম ভাঙে না। ভাবছিলাম কেন ঘুমটা ভাঙলো। তখনই হাঁপানোর মতো শব্দ কানে এলো, যেন কেউ অনেকখানি রাস্তা দৌড়ে এসে হাঁপাচ্ছে। একটু ভালো করে খেয়াল করতে বুঝলাম শব্দটা ইমন ভাইয়ের বেডের দিক থেকে আসছে। ইমন ভাইয়ের কথা মনে হতেই
রাতের ভয়টা এসে ভর করলো, আর হাঁপানোর ভয়টা আরো বাড়িয়ে দিল। ঘর অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না। মোবাইলের টর্চ জ্বালালাম। টর্চের আলো ইমন ভাইয়ের বিছানায় ঠেলা মাত্র আমার আত্মরক্ষা খাঁচা ছাড়া হবার জোগাড় হলো। এ আমি কি দেখছি? হায় আল্লাহ, ওটা কোনো মানুষের রূপ হতে পারে না। ওরকম বাটার আগুনের মতো লাল চোখ, ভাম্পায়ারের মতো তীক্ষ্ণ সদন্ত, আর সাপের মতো লিকলিকে সরু জিহ্বা একমাত্র কোনো শয়তানেরই হতে পারে। সে চেহারা আমার দিকে তাকিয়ে আছে। কি বিভৎস দৃশ্য! আমি গলা ছেড়ে চিৎকার দিলাম। আওয়াজ বেরল না গলা দিয়ে, শুধু গোঙানির মতো শব্দ হলো। বিছানা থেকে নামলো ওটা। গা থেকে বিশ্রী মাংস পচা গন্ধ ছড়াচ্ছে। কালো রুমো শরীর নিয়ে আমার দিকে এগিয়ে আসছে ওটা। মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলাম, আর ওটার দিকে প্রবল আতঙ্ক নিয়ে চেয়ে রইলাম। ওটা আরো কাছে আসছে, আরো। হঠাৎ যেন একটুর জন্য শক্তি ফিরে পেলাম। টেবিলের উপর রাখা কাঁচের গ্লাসটা ওটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলাম। কি আশ্চর্য, গ্লাসটা ওর শরীর ভেদ করে পিছনের দেয়ালে সজোরে বাড়ি খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। পিশাচটা একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছে। বিশ্রী কটু গন্ধে আমার দম বন্ধ হওয়ার জোগাড় হলো। একবার মনে হলো বমি করে ফেলবো। ওর হাত দুটো আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসছে। হাতে ইয়া বড় বড় নখ। বুঝলাম ও আমার গলা টিপে ধরতে চাইছে। তীব্র আতঙ্ক নিয়ে পরিণতির অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ ইমন ভাইয়ের বেডে কিছু একটা নড়াচড়া লক্ষ্য করলাম। এবার ভয়ের সাথে যোগ হলো বিস্ময়। দেখলাম ইমন ভাইয়ের কালো কম্বলটি নিজে নিজেই নড়ছে। ওই তো ওটা যেন হাওয়ায় উড়ে আসছে। পরের দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। কম্বলটি সেই পিশাচটাকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরল। কম্বলটা ওটাকে এমন ভাবে পেঁচিয়ে ধরলো যে ওটা আর দাঁড়িয়ে থাকতে পারল না, মেঝেতেই পড়ে গেল। এই সুযোগে আমি এক দৌড়ে দরজার কাছে চলে গেলাম। কোনো রকমের দরজাটা খুলেই পাশের রুমের দরজায় গিয়ে পাগলের মতো ধাক্কাতে লাগলাম। একটু পর দরজা খুলে দিল নাজমুল। ইতোমধ্যেই দরজা ধাক্কানো প্রবল শব্দেই অনেকেই বাইরে বেরিয়ে এসেছে। সবার একই প্রশ্ন, কি হয়েছে? আমার হৃৎপিণ্ড দমাদম লাফাচ্ছিল। মুখ থেকে কোনো কথা সরল না। হাত দিয়ে ইশারা করে আমার রুম দেখিয়ে দিলাম। সবাই কৌতূহল হয়ে আমার রুমে ঢুকলো। পিছন পিছন আমিও ঢুকলাম। একজন বাতি জ্বালালো। দেখলাম ওটারও কোনো অস্তিত্ব নেই, শুধু গ্লাসের ভাঙা টুকরো আর কম্বলটা মেঝেতে পড়ে আছে। কম্বলটার দোমড়ানো মোচড়ানোর অবস্থা দেখে বুঝলাম ওটা ধস্তাধস্তির ফল।
সবাই কাঁচের টুকরো আর কম্বলটি দেখে আমি জিজ্ঞেস করলো কি হয়েছিল আর ইমন ভাই বা কোথায়। আমি পানি চাইলাম। আরাফাত বোতল এনে দিল। ঢক ঢক করে অর্ধেক বোতল পানি শেষ করলাম। তারপর কাঁপা কাঁপা গলায় সবকিছুই বললাম ওদের। নাজমুল ইমন ভাইয়ের নম্বরে ফোন করলো। নম্বর খোলা। ইমন ভাই জানালেন তিনি আরিফিন সাহেবের মেসে আছেন। নাজমুল সংক্ষেপে তাকে গোটা ব্যাপারটা জানালো। ভোর হবার সাথে সাথেই ইমন ভাই চলে এলেন। তিনি বললেন রাতে তাস খেলবার জন্য ওখানে থেকে যান তিনি। আমার নাম্বারে ফোন করেছিলেন, বন্ধ ছিল। ইয়াল্লাহ, আমার তো নতুন সিম খোলা ছিল। ইমন ভাই তো ওটার নাম্বার এখনো জানেন না। ইস, পুরনো সিমটা খোলা থাকলে হয়তো এরকম আতঙ্কের মধ্যে পড়তে হতো না। মনে মনে আফসোস করলাম। আমার কথা কজন বিশ্বাস করলো কে জানে। শুনলাম কেউ বলল শালার বিব্রতি ধরেছে, কেউ বা বলল ভণ্ডামি জায়গা পায় না। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তো জানি প্রাণটাই যাচ্ছিল। শুধু ইমন ভাইয়ের নানার কম্বলটার জন্যই বাঁচলাম। রুমে ঢুকি ইমন ভাই বললেন, পেটটা দেখতে আমার মতো ছিল? হ্যাঁ বললাম আমি, হুবহু আপনার মতো। তবে আমার আগেই খটকা লেগেছিল, আর একটু হলে আমার মেরে হাড় মাংস আরাম করে চিবিয়ে খেত শালা। শুধু কম্বলটা, যদি স্বপ্নটা না দেখতাম তোমার কথা বিশ্বাসই করতাম না। আমায় থামিয়ে দিয়ে বললেন ইমন ভাই। বলতে লাগলেন, আমি দেখলাম নানা সাহেব এক ভয়ঙ্কর দর্শন লোকের সাথে যুদ্ধ করছেন। তারপরে নাজমুলের ফোনে ঘুম ভেঙে যায়। জীবিত কালেও আমার নানা খুব ধার্মিক মানুষ ছিলেন। কত মানুষের যে উপকার করেছেন তার ঠিক নেই। তোমার বিপদেও তাই তিনি না এগিয়ে এসে থাকতে পারেননি। আমি আর কথা খুঁজে পেলাম না। যে কম্বলেই আমার অ্যালার্জি ছিল, ভয়ে তাকায়নি পর্যন্ত, সেই কম্বলই আমার প্রাণ বাঁচিয়েছে। তাও আবার ইমন ভাইয়ের নানা সাহেবের যোগসূত্রে। ইমন ভাইয়ের কথার জবাবে অস্ফুট ভাবে শুধু বললাম,